হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথমে আমি তোমাদের কাছে বলতে চাই যে আই এম রিয়েলি ভেরি সরি যে বিগত বেশ কয়েকদিন ধরে আমি খুব রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে পারছি না। এর মূল কারণ হচ্ছে যে স্কুল যেহেতু শুরু হয়েছে, তো ওই ব্যাপারটা টাইমটা অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হচ্ছে। হোপফুলি এটা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার কন্টিনিউ করছি। আমাদের আজকের টপিক হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট টপিক শুরু করার আগে এখানে আমি যেটা লিখে রেখেছি, বেশ কিছু এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু পাউলিং স্কেল অনুসারে, এবং এগুলো হচ্ছে মানে এক্স্যাক্ট মানে অ্যাকিউরেট ভ্যালু আর কি। আমরা যখন এর আগে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে সম্ভবত ইলেকট্রোনেগেটিভিটি পড়ানোর সময় আমি এদের কিছু অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলেছিলাম। সেখানে আমরা এটা বলেছিলাম যে, তোমরা হয়তো খেয়াল করবে যে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি আমরা বলেছিলাম 4.0, বা অক্সিজেন 3.5, এবং নাইট্রোজেন ক্লোরিন এই দুটোকে এতটাই অ্যাপ্রক্সিমেট করেছিলাম যে দুটোকেই ভ্যালু বলেছিলাম সেম 3.0, বা ধরো হাইড্রোজেন ফসফরাস দুটোরই ভ্যালু বলেছিলাম যে কত বলেছিলাম 2.1 বলেছিলাম দুটোরই, কিন্তু কিছু ডিফারেন্সেস আছে। এখন ডাইপোল মোমেন্ট চ্যাপ্টার পড়তে গেলে আমাদেরকে এই ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু মনে না রাখি, অন্তত এই অর্ডারটা মনে রাখতে হবে। এই অর্ডারটা, এতে করে আমাদের বেশ কিছু সুবিধা হবে। এবার আসি ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট বলার আগে যেটা আমাকে শুরুতেই বলতে হবে সেটা হচ্ছে ডাইপোল সিস্টেম কাকে বলে। যে সিস্টেমে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে অবস্থান করে, তাদেরকে আমরা ডাইপোল সিস্টেম বলবো। ডাইপোল মানে দুটো পোল, দুটো মেরু, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল। যদি এই দুটো পোল একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে অবস্থান করে, তাদেরকেই আমরা ডাইপোল সিস্টেম বলবো। সেই অর্থে যে কোনো কোভ্যালেন্ট বন্ড যেখানে দুটো অ্যাটম যারা কোভ্যালেন্টলি বন্ডেড, তাদের যদি ইলেকট্রোনেগেটিভিটি আলাদা হয়, তাহলে ন্যাচারালি বন্ড পেয়ারটা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দিকে শিফট করবে। সুতরাং আমরা তার মাথায় ডেল্টা মাইনাস লিখি। অন্যজনের থেকে যেহেতু ইলেকট্রন পেয়ার দূরে সরে গেল, তাই অন্যজনের মাথায় ডেল্টা প্লাস লিখি। তাহলে এই যে প্লাস মাইনাস দুটো পোল তৈরি হয়ে গেল, আমরা বলবো যে ওই পার্টিকুলার কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে একটা ডাইপোল সিস্টেম। তো দেখো সেটাই লিখেছি যে সিস্টেম অফ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস সেপারেটেড বাই এ সার্টেন ডিস্টেন্স ইজ কল্ড ডাইপোল সিস্টেম। ধরা যাক এ এবং বি দুটো চার্জ পার্টিকেল, একজনের চার্জ হচ্ছে প্লাস কিউ, অন্যজনের মাইনাস কিউ, এবং এরা পরস্পর ডি ডিস্টেন্স মেনটেন করছে। সুতরাং এই এবি সিস্টেমটা হচ্ছে একটা ডাইপোল সিস্টেম। এবার যদি আমি কেমিক্যাল বন্ডে আসি, তাহলে এটা একটা পোলার কোভ্যালেন্ট বন্ড। এবার দেখো মাঝখানে যে আমি অ্যারোটা দিয়েছি, অ্যারো মানে হচ্ছে এই যে বন্ডটা এইচ এবং এফ এর মধ্যে যে বন্ড, সেই বন্ড পেয়ার অফ ইলেকট্রন তারা ফ্লুরিনের দিকে সরে যাচ্ছে, সেইটা বোঝানোর জন্য অ্যারো সাইন। এবার কেন ফ্লুরিনের দিকে সরে যাচ্ছে? কারণ ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। ইনফ্যাক্ট ফ্লুরিন হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে যেহেতু ওর ফ্লুরিনের কাছাকাছি যদি ইলেকট্রন পেয়ার চলে আসে, তাহলে ফ্লুরিন ইলেকট্রন দ্বারা ঘিরে থাকবে আর কি, মানে ফ্লুরিনের চারপাশে ইলেকট্রনের ঘনত্ব বা ডেন্সিটি বেড়ে যাবে। তাই জন্য ফ্লুরিনকে আমরা ডেল্টা মাইনাস সাইন দিয়ে লিখব। আর হাইড্রোজেন থেকে ইলেকট্রন দূরে সরে যাচ্ছে, তাই হাইড্রোজেন ডেল্টা প্লাস। সুতরাং এখানেও এরা যদি এই বন্ড লেংথের একটা সার্টেন ভ্যালু থাকবে, অর্থাৎ দুটো অ্যাটম পরস্পরের থেকে একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করছে এবং তাদের উপরে চার্জটাও এসছে ইকুয়াল অ্যান্ড অপোজিট, সুতরাং এটা একটা ডাইপোল সিস্টেম। অর্থাৎ যে কোনো পোলার কোভ্যালেন্ট বন্ড কাদের বলি আমরা? যখন যে দুজনের মধ্যে বন্ড তৈরি হয়েছে, এখানে এইচ এবং এফ বা অন্য কিছু হতে পারে, সেই দুটো এলিমেন্টের যদি ইলেকট্রোনেগেটিভিটি আলাদা হয়, মানে ইলেকট্রোনেগেটিভিটি যদি ডিফারেন্স থাকে, তাহলেই কী হবে? যেটা মোর ইলেকট্রোনেগেটিভ তার দিকে ইলেকট্রন পেয়ারটা, বন্ড পেয়ারটা শিফট করবে এবং চার্জ তৈরি হবে এবং ডাইপোল সিস্টেম হিসেবে আচরণ করবে। তাহলে অল পোলার কোভ্যালেন্ট বন্ড, দ্যাট ইজ কোভ্যালেন্ট বন্ড বিটুইন টু এলিমেন্টস হ্যাভিং ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, অর্থাৎ যদি ইলেকট্রোনেগেটিভিটি দুটো আলাদা হয়, বিহেভ লাইক আ ডাইপোল সিস্টেম। এবার একটা কোয়েশ্চেন লিখে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কোভ্যালেন্ট বন্ডস অ্যাক্ট অ্যাজ ডাইপোল সিস্টেম। ডাইপোল সিস্টেম হিসেবে কারা কারা কাজ করবে? তাহলে ডাইপোল সিস্টেম তারাই হবে যেখানে দুটো এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি আলাদা হবে। জেনারেলি আমরা যে আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবো, সেখানে এলিমেন্ট আলাদা হলেই তাদের ইলেকট্রোনেগেটিভিটি আলাদা। আমি আবারও একবার মেনশন করে দিতে চাইছি যে আমরা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে আমরা ধরে নিয়েছিলাম ক্লোরিন এবং নাইট্রোজেন দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি 3.0, বা ফসফরাস এবং হাইড্রোজেন দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি 2.1। সেটা ছিল অ্যাপ্রক্সিমেশন। আমরা যদি খুব প্রিসাইসলি আলোচনা করি, তাহলে ক্লোরিন কিন্তু বেশি ইলেকট্রোনেগেটিভ দেন নাইট্রোজেন। সেই হিসাবে দেখো হাইড্রোজেন নিচে আছে, আয়োডিন ওপরে আছে, তাহলে আয়োডিন 2.66 মানে বেশি ভ্যালু দেন হাইড্রোজেন।
তাহলে এটা একটা ডাইপোল সিস্টেম হিসেবে কাজ করবে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে। দুটো অক্সিজেন সেম এলিমেন্ট, সুতরাং ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স নেই মানে এটা ডাইপোল সিস্টেম হিসেবে কাজ করবে না। দুটো সেম অ্যাটম ক্লোরিন, সুতরাং দুটো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি সেম, তাহলে এরাও ডাইপোল সিস্টেম হিসেবে কাজ করবে না। এটা ডেফিনেটলি করবে। কেন? এন এবং সিএল এর মধ্যে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ আছে। একটা জিনিস ভাবো, যেটা আমি এখানেও বলিনি, যে বেশি ইলেকট্রোনেগেটিভ কে? আয়োডিন এখানে। তাহলে এই যে ইলেকট্রন পেয়ার, বন্ড পেয়ারটা শিফট করবে কার দিকে? যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকে। সুতরাং ডেল্টা নেগেটিভ চার্জটা ডেভেলপ করবে কার উপরে? আয়োডিনের উপরে, আর এখানে ডেল্টা প্লাস, রাইট? এক্ষেত্রেও ক্লোরিন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, ভ্যালু বেশি দেখেই বোঝা যাচ্ছে, সুতরাং ক্লোরিনের দিকে বন্ড পেয়ারটা শিফট করে যাবে। তাহলে ক্লোরিনের মাথায় হবে ডেল্টা নেগেটিভ চার্জ, আর নাইট্রোজেন ডেল্টা পজিটিভ। এই জায়গাটা এসে আমাদের খুব গন্ডগোল হয়। আমরা অনেক সময় নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ এবং ক্লোরিনকে পজিটিভ ডেল্টা প্লাস চার্জ দিয়ে দিই, যেহেতু ক্লোরিনের সাইজ বেশি, তাই জন্য সাইজ বড়, তাই জন্য আমরা বলি যে ওর চার্জটা ডিসপার্স করে গেছে। কিন্তু সেইটা সঠিক কথা, কিন্তু সেটা অ্যাপ্লিকেবল অন্য জায়গায়, আমরা পরে পড়বো, এগুলো আলোচনা করব যখন আমরা হাইড্রোজেন বন্ড পড়ব। কিন্তু মানে যদি আমরা প্রিসাইজ ভ্যালু আলোচনা করি, আমার তো ডেটার ওপরে কিছু নেই, তাই না? যেটা এক্সপেরিমেন্টাল ডেটা সেটাই শেষ কথা বলবে। সুতরাং সিএল ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন, তাই NCl বন্ডে ক্লোরিনের মাথায় ডেল্টা নেগেটিভ চার্জ আসবে। আর পি এবং এইচ এর মধ্যে দেখো হাইড্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ দেন ফসফরাস, তাহলে হাইড্রোজেনের মাথায় ডেল্টা নেগেটিভ আসবে আর ফসফরাস ডেল্টা পজিটিভ। একই রকমভাবে এক্ষেত্রে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, আর সালফার হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। সালফার 2.558 আর হাইড্রোজেন 2.2। তাহলে এই সিস্টেমসগুলো হলো এখানে ডাইপোল সিস্টেম হিসেবে কাজ করছে। এইবার আমরা যে নতুন যে টার্মটা ইন্ট্রোডিউস করছি সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। এবার ডাইপোল মোমেন্টটা কি? ডাইপোল মোমেন্ট হচ্ছে এমন একটা কোয়ান্টিটি বা এমন একটা রাশি, এমন একটা রাশি যেটা কি করে, বা এমন একটা ধর্ম কোনো একটা পার্টিকুলার স্পিসিসের, যেটা কি করে যে কতটা ভালো ডাইপোল সিস্টেম হিসেবে কেউ কাজ করছে, বা কেমিক্যাল বন্ডের ক্ষেত্রে বা কেমিক্যাল কম্পাউন্ডের ক্ষেত্রে কতটা পোলার, এই যে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস সেপারেট হচ্ছে, মানে আমরা এটাকে পোলার কোভ্যালেন্ট বন্ড বলছি। তো বন্ডটা কতটা পোলার, হাউ মাচ পোলার, দুটোর মধ্যে কে বেশি পোলার, ঠিক আছে? যত বেশি পোলারিটি বাড়বে কোভ্যালেন্ট বন্ডের ভেতরে তত আয়নিক ক্যারেক্টার ডেভেলপ করবে। আমরা এর আগে পড়েছি যে কোনো বন্ডই পিওরলি আয়নিক বা পিওরলি কোভ্যালেন্ট হয় না। কোভ্যালেন্ট বন্ডের মধ্যেও কিছু আয়নিক ক্যারেক্টার থাকে, আর আয়নিক বন্ডের মধ্যেও কিছু কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকে। তাহলে এক্ষেত্রে ডাইপোল ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস এই সেপারেশন যত বাড়বে, কোভ্যালেন্ট বন্ডটা তত বেশি আয়নিক বন্ডের ক্যারেক্টার লাভ করবে। তাহলে আমরা ওই কম্প্যারিজনটা করব কিসের মাধ্যমে? বাই মেজারিং ডাইপোল মোমেন্ট। আমরা বলছি যে দুটো চার্জ বডি, তারা পরস্পরের থেকে ডিস্টেন্স মেনটেন করছে, আর তাদের প্রত্যেকের উপরে চার্জ ডেভেলপড হয়েছে একটা সার্টেন চার্জ, সেটা ইকুয়াল অ্যান্ড অপোজিট। এখন সেই চার্জ যদি কিউ হয় এবং ডিস্টেন্স যদি এদের মধ্যে ডি হয়, তাহলে আমরা বলি যে মিউ ইকুয়াল টু, অর্থাৎ ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু কিউ ইন্টু ডি। ঠিক আছে? আমরা আরও এখানে একটা জিনিস মেনশন করি যে মিউ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। মিউ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং যে কোনো ভেক্টর কোয়ান্টিটির মতন ধর্ম ডাইপোল মোমেন্টও কিন্তু দেখাবে। এবার কেমিক্যাল কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়, আমরা ডাইপোল মোমেন্ট শব্দটা ব্যবহার করি কম্পাউন্ডের ক্ষেত্রে, মানে একটা হোল অফ এ কম্পাউন্ড। সাপোজ আমি যদি বলি জল H2O, তাহলে H2O মলিকিউলটা ডাইপোল মোমেন্ট কত? এত, এটা আমরা মেজার করি। কিন্তু একটা H2O মলিকিউলের মধ্যে যে দুটো বন্ড আছে, HO বন্ড আছে, আমরা এরকমভাবে বলি না যে এই OH বন্ডটার মধ্যে তো ডেফিনেটলি ওটা ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, এখানেও তাই। তো আমরা এরকম বলি না যে এই বন্ডটার ডাইপোল মোমেন্ট কত বা এই বন্ডটার ডাইপোল মোমেন্ট কত, এরকমটা আমরা বলি না। আমরা তার পরিবর্তে বলি যে এই বন্ডটার বন্ড মোমেন্ট কত। ঠিক আছে? আমরা জানি যে, আচ্ছা দেখো এখানে অক্সিজেন যেমন ডেল্টা মাইনাস, তেমনি অক্সিজেনের সঙ্গে এখানে দুখানা লোন পেয়ারও আছে। এবার এই লোন পেয়ারগুলোর জন্যও কিছু মোমেন্ট তৈরি হয়, আমরা সেটাকে বলি মোমেন্ট ডিউ টু লোন পেয়ার, বা এটা যেমন বন্ড পেয়ার মোমেন্ট, এটা লোন পেয়ার মোমেন্ট।
ঠিক আছে, তিনটে টার্ম আমি বলছি, এক হচ্ছে বন্ড পেয়ার মোমেন্ট বন্ডের জন্য বা বন্ড মোমেন্ট, তেমনি লোন পেয়ার মোমেন্ট, এবং এন্টায়ার কম্পাউন্ডটার জন্য হচ্ছে ডাইপোল মোমেন্ট। এই তিনটে টার্ম আমরা ইউজ করি। ঠিক আছে, এবার যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর একটা সার্টেন ডিরেকশন থাকবে। ডিরেকশন কোন দিকে হবে? এই যে সাপোজ ও এবং এইচ বন্ড, এখানে যেহেতু অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেন ডেল্টা মাইনাস মানে বন্ড পেয়ারটা সরে যাচ্ছে অক্সিজেনের দিকে। তো এই যে বন্ড পেয়ার মানে ইলেকট্রন পেয়ার, তো ইলেকট্রন যেদিকে সরে যাচ্ছে, যে ডাইরেকশনে সরে যাচ্ছে, বন্ড মোমেন্টের বা ডাইপোল মোমেন্টেরও ডিরেকশনটা ওই দিকে। এবং এটার সিম্বল হচ্ছে, যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর সার্টেন একটা ডিরেকশন আছে। সেই ডিরেকশনটা আমরা দেখাই কীভাবে? সিম্বলটা হচ্ছে এরকম, একটা এরকম অ্যারো দিই আমরা, অ্যারোর পেছন দিকে এরকম একটা ভার্টিক্যাল লাইন টানা থাকে, এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের সিম্বল। তাহলে এই পার্টিকুলার বন্ডটার মোমেন্ট বোঝানোর জন্য, ইলেকট্রন ডিরেকশন বোঝানোর জন্য বা বন্ড মোমেন্ট বোঝানোর জন্য এই হচ্ছে তার সিম্বল। ঠিক আছে, তাহলে এই একইভাবে আমি যদি এই ওপরে যে কটা বন্ড লিখেছি, এদের যদি আমি এইভাবে সিম্বলাইজ করতে চাই, ডাইপোল মোমেন্টের বা বন্ড মোমেন্টের সিম্বলটা যদি দিতে চাই, তাহলে সেটা কীরকম হবে? দেখো, আমি উপরে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাসটা মুছে দিচ্ছি, কারণ তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে এখানে। তো তোমরা এটা আলাদা করে লিখেই করো আর কি, কারণ এখানে তো কাটাকুটি করার দরকার নেই। তোমরা এইটাকেই, সেটটাকেই আলাদা করে লিখে তোমরা এই ডিরেকশানটা বোঝার চেষ্টা করো। তাহলে যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকে অ্যারো সাইনটা থাকবে। ঠিক আছে, যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকে অ্যারো সাইন। এখানে হাইড্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেনের দিকে অ্যারো সাইন। এখানে সালফার বেশি ইলেকট্রোনেগেটিভ, এবং এখানে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই নাইট্রোজেনের দিকে ডিরেকশানটা হলো। এই হচ্ছে ডাইপোল মোমেন্টের ডেফিনিশন। আচ্ছা, ডেফিনিশন আমি লিখিনি, তাই তো? ডেফিনিশনটা লিখে দিচ্ছি যে ডাইপোল মোমেন্ট ইজ product of magnitude of charge and distance between atoms in a molecule. আমরা যেহেতু আলাদা ডাইপোল সিস্টেম নিয়ে আলোচনা করার আমাদের কোনো অবকাশ নেই, আমরা শুধু মলিকিউলের মধ্যেই সীমাবদ্ধ, তাই সেটা দিয়েই আমরা ডেফিনিশনটা দিলাম যে কোনো একটা মলিকিউলের ডাইপোল মোমেন্ট মানে সেই মলিকিউলের যে ডাইপোল যে সিস্টেম, মানে দুটো যে আলাদা আলাদা অ্যাটম যারা হচ্ছে চার্জড, তাদের সেই চার্জের ম্যাগনিটিউড এবং তাদের মধ্যে যে ডিস্টেন্স, তার যে প্রোডাক্ট, তার যে গুণফল, সেটাই হচ্ছে ডাইপোল মোমেন্ট। এখন এই যে আমরা বলছি যে ডাইপোল মোমেন্টটা চার্জ এবং ডিস্টেন্স দুটো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, দুটোরই ভ্যালু যদি বেড়ে যায়, যে কোনো একটার যদি বেড়ে যায় তাহলেই মিউ ভ্যালু বেড়ে যাবে। তাহলে এবার কিউ এবং ডি এই দুটো ফ্যাক্টরের উপরে জেনারেলি এবং মোস্ট অফ দ্য টাইম চার্জ ফ্যাক্টরটা বেশি ডমিনেটিং হয়। ঠিক আছে, ধরা যাক আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে HF, ঠিক আছে, এবং HCl। এবার ফ্লুরিনের থেকে ক্লোরিনের সাইজ বড়, তাহলে সাইজ যদি বড় হয় তাহলে আমরা বলবো যে বন্ড লেংথটা ক্লোরিনের মানে HCl বন্ড লেংথ বেশি হবে, সাইজ যেহেতু ক্লোরিনের বেশি, তাহলে আমরা বলবো যে বন্ড লেংথ মানে ডি ফ্যাক্টর, ডিস্টেন্স ফ্যাক্টর হচ্ছে এখানে বেশি। কিন্তু চার্জ ফ্যাক্টরটা কোথায় বেশি সেটা কি করে বুঝবো? এখন কতটা ডেল্টা মাইনাস বা ডেল্টা প্লাস চার্জ ডেভেলপ করবে সেটা ডিপেন্ড করবে ফাইনালি কিসের উপরে, যে এই দুজনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত তার উপরে। 2.2 3.98, এটা 2.2 3.16। ঠিক আছে, তাহলে কোথায় চার্জ ডেভেলপ বেশি করবে? এখানেও আমি লিখছি ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, আমি এখানেও লিখছি ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, যেহেতু ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। কিন্তু ডেল্টা মাইনাসটা কোথায় বেশি সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের উপরে। তাহলে সেটা কোথায় বেশি? এখানে। তাহলে আমরা বলবো যে চার্জ ফ্যাক্টর হচ্ছে HCl এর ক্ষেত্রে চার্জ ফ্যাক্টরটা লেস। এবার আমি কনক্লুশনে আসছি যে তাহলে এই দুটো সিস্টেমের মধ্যে কার ডাইপোল মোমেন্ট মিউ ভ্যালু বেশি হবে? দ্য আনসার ইজ এটা, এর হচ্ছে ডাইপোল মোমেন্ট বেশি। আমরা বলবো যে মিউ অফ HF
গ্রেটার দ্যান HCl। কেন বলবো এটা? কারণ চার্জ ফ্যাক্টরটা কার বেশি সেটা আমরা খালি দেখব, ডিস্টেন্স ফ্যাক্টরটা নেগলিজিবল ফ্যাক্টর। ঠিক আছে, এবার তুমি দেখো আমি এইচটাকে ফিক্স করলাম, ঠিক আছে, হাইড্রোজেনটাকে ফিক্স করলাম, আমি একবার এর সঙ্গে বন্ড করছি ফ্লুরিনের, একবার HCl ক্লোরিনের, একবার হচ্ছে এইচের সঙ্গে ব্রোমিনের, আর একবার হচ্ছে এইচের সঙ্গে আয়োডিনের। আমরা যত ওপর থেকে নিচে নামি পিরিয়ডিক টেবিলে অ্যালং আ গ্রুপ, ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকে, ভ্যালু কম হয়। তাহলে ভ্যালু যদি কম হয় তাহলে এই দুজনের মধ্যেকার যে ইলেকট্রোনেগেটিভিটি যে ডিফারেন্স সেটাও কম হবে। তাহলে অ্যালং দ্য গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স ডেল্টা EN কম হবে, আর সেটা যত কম হবে ততই চার্জ ফ্যাক্টর মানে কিউটা কমে যাবে। আবার এটা মনে করো, দেখো আমরা পড়েছিলাম ইলেকট্রোনেগেটিভিটি চ্যাপ্টারে যে যত আমরা অ্যালং এ পিরিয়ড যত ডান দিকে যেতে থাকি তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে। সুতরাং একটা সার্টেন এলিমেন্টের সঙ্গে, সাপোজ আমি এখানে বলছি যে হাইড্রোজেনের সঙ্গে আমি একবার কম্পেয়ার করছি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত, তারপরে আমি কম্পেয়ার করছি কার্বনের সঙ্গে নাইট্রোজেনের, কার্বনের ঠিক ডান দিকে থাকে নাইট্রোজেন, তো এইটা, তারপরে নাইট্রোজেনের ঠিক ডান দিকে থাকে অক্সিজেন, আর অক্সিজেনের ঠিক ডান দিকে থাকে ফ্লুরিন। তাহলে যত আমি কার্বন থেকে ফ্লুরিনের দিকে যাচ্ছি মানে আমি ডান দিকে যাচ্ছি অ্যালং এ পিরিয়ড, তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, ভ্যালু বাড়ছে, এটা তো ফিক্সড, তাহলে ডিফারেন্সটা বাড়ছে। তাহলে আমি কনক্লুশনে এটা আসতে পারলাম যে ডেল্টা EN ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্স সেটা অ্যালং এ পিরিয়ড গেলে ইনক্রিজ করছে, ঠিক আছে, অ্যালং আ পিরিয়ড, আর অ্যালং আ গ্রুপ যদি যাই তাহলে কী হবে? ডিক্রিজ করছে। ডিক্রিজটা আমি এখানে, আচ্ছা আমি এটা বানান করে লিখি তাহলে সুবিধা হবে, ইনক্রিজ, এটা ডিক্রিজ। তাহলে এই ডেল্টা ENটাই হচ্ছে, এটা দিয়ে আমরা কি মেজার করব? কিউ, চার্জ ফ্যাক্টর। এবং এটাই ফাইনালি আমাকে বলবে যে বন্ড মোমেন্ট বা ডাইপোল মোমেন্ট। এক্ষেত্রে বন্ড মোমেন্ট আর ডাইপোল মোমেন্ট একই, কারণ HCl তো একটাই বন্ড। যে সমস্ত মলিকুলের একাধিক বন্ড আছে সেখানে আমি বন্ড মোমেন্ট আর ডাইপোল মোমেন্ট আলাদা আলাদা বলবো আর কি, বা একটা বন্ডের ডাইপোল মোমেন্ট সেটা বলা যায়, কিন্তু আমরা জেনারেলি বলি না। যাই হোক, তাহলে এদের ক্ষেত্রে বন্ড মোমেন্ট বা ডাইপোল মোমেন্ট সেম, এবং সেইটা ফাইনালি ডিপেন্ড করছে কার উপরে? কিউ ফ্যাক্টরের উপরে, যেটা আবার ডিপেন্ড করছে কার উপরে? ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের উপরে। তাহলে আমরা লিখছি যে কিউ ইজ ডমিনেটিং ফ্যাক্টর, dominating factor to measure mu value। এবার যদি আমি কম্পেয়ার করতে দিই যে, যেটা আমি বলছিলাম একটু আগে যে, আচ্ছা কোয়েশ্চেনটা হচ্ছে যে কম্পেয়ার মিউ ভ্যালু। তাহলে দেখো মানে ডাইপোল মোমেন্ট ভ্যালু আর কি। তাহলে এক নম্বর হচ্ছে CH NH OH FH, দু নম্বর হচ্ছে HI HBr HCl HF। বা ধরো আরেকটা আমি দিচ্ছি, এইটা খুব ইম্পর্টেন্ট, এবং এটাকে আমি স্টার চিহ্ন লাগালাম কারণ এটা হচ্ছে একটা এক্সেপশন। আমরা যা যা আলোচনা করব তার মধ্যে অনলি এক্সেপশন হচ্ছে এই দুটো, মানে এই থার্ড কেসটা। আদারওয়াইজ সব সময়তেই কী হবে, যত ওপর থেকে নিচে নামছি তত ডেল্টা EN কমছে, ডেল্টা EN কমছে মানে কিউ ফ্যাক্টর কমছে, তার মানে মিউ ভ্যালু কমে যাবে। ঠিক আছে, তাহলে আর এটা হচ্ছে পিরিয়ড ওয়াইজ ডান দিকে গেলে ডেল্টা EN বাড়ছে, তার মানে কিউ বাড়ছে, তার মানে মিউ বাড়ছে। তাহলে সব থেকে বেশি হবে এই হচ্ছে মিউ ভ্যালুর অর্ডার। আর এখানে আই যে সব থেকে নিচে, তাহলে ওর ভ্যালু সব থেকে কম, তাহলে এখানেও এইটা হচ্ছে অর্ডার। HF এর ক্ষেত্রে যে FH আর HF একই। কার্বনের ক্ষেত্রে এসে কী হয়, এইখানে একটা এক্সেপশন কাজ করে, এইখানে কিউ ফ্যাক্টর ডমিনেট করে, কিন্তু ডি ফ্যাক্টর ডমিনেট না করা সত্ত্বেও দুটোর অ্যাভারেজ ফাইনালি আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু এটাই দেখায় যে
সিএল বন্ডের, যদিও সিএল নিচে, তাহলে নিচে নামলে সিটা কার্বনটা ফিক্সড, যত নিচে নামছি তাহলে আমাদের কী হবে, ভ্যালু কমতে থাকবে মিউয়ের ভ্যালু, কিন্তু এইখানটা এসে বেড়ে যায়। ঠিক আছে, তারপরে আবার নর্মাল অর্ডার ফলো হয় এবং ফাইনালি আমরা এটাকে এইভাবে লিখি আর কি, যে সিসিএল এর সবথেকে বেশি, তারপরে সিএফ, তারপরে সিবিআর এবং তারপরে সিআই। সুতরাং এইটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এটা, যে সিসিএল বন্ডের বন্ড মোমেন্ট বা সিসিএল বন্ডের ডাইপোল মোমেন্ট সিএফ বন্ডের তুলনায় বেশি। আদারওয়াইজ সব সময় কিউ ফ্যাক্টর ডমিনেট করবে, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ফ্যাক্টরটাই ডমিনেট করবে, সেখান থেকে আমরা মিউ ভ্যালু কম্পেয়ার করতে পারবো। ডাইপোল মোমেন্টের তিনখানা ইউনিট আমরা ব্যবহার করি, একটা হচ্ছে ডিবাই, এটা হচ্ছে ব্যবহারিক একক, ছোট একটা একক, স্মল ইউনিট। এছাড়া সিজিএস ইউনিট হচ্ছে ইএসইউ সেন্টিমিটার, আর এসআই ইউনিট হচ্ছে কুলম্ব মিটার, কুলম্ব মিটার, এটা হচ্ছে এসআই, দিস ইজ সিজিএস। আর ডিবাইটাকে আবার ডি দিয়ে সিম্বলাইজ করা হয় অনেক সময়। এবার এটা আমাদের জানতে হয় যে 1 ডিবাই মানে 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার। এইটা খুব সহজেই আমাদের মুখস্থ হয়, কিন্তু বাকি আরও এখান থেকে এরকম আসতে পারে কোয়েশ্চেন যে সিজিএস এবং এসি ইউনিটের মধ্যে সম্পর্ক স্থাপন করো। সেক্ষেত্রে আমাদের মানে মুখস্থ করার কিছু নেই, জাস্ট মানে আমি যদি ফাইনাল ভ্যালুটা মুখস্থ রাখতে চাই তাহলে গন্ডগোল হবে। সুতরাং কীভাবে এটা আসছে সেইটা দেখে রাখলে সবথেকে বেশি সুবিধে। তো ধরো আমরা জানি যে ইলেকট্রনের চার্জ হচ্ছে, একটা ইলেকট্রনের চার্জ 10⁻4.8 10⁻10 ইএসইউ। আবার সেই ইলেকট্রনটারই চার্জ হচ্ছে এসআইতে 1.6 -19 কুলম, তাহলে এই দুটো ইকুয়াল নিশ্চয়ই। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো 1 ইএসইউ মানে কি, এটা এদিকে নিচে গেলে 16 আর 48 মানে 1/3 হয়ে গেল, আর 10⁻, এটা কত হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল মানে -9 হয়ে গেল, এত কুলম। এবার ইএসইউ সেন্টিমিটার, তাহলে 1 ইএসইউ এর সঙ্গে যদি আমি 1 সেন্টিমিটার গুণ করি, 1 সেন্টিমিটার গুণ করি, তাহলে আমি 1 ইএসইউ সেন্টিমিটার মানে সিজিএস ইউনিটটা পেয়ে গেলাম বাদিকে। তাহলে ডান দিকেও আমাকে 1 সেন্টিমিটার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু ডান দিকে আমি -9 কুলম্বের সঙ্গে 1 সেন্টিমিটার না করে 1/100 মিটার মাল্টিপ্লাই করলাম, একই ব্যাপার। তাহলে ওদিকে আমি কুলম মিটার পেয়ে গেলাম। তাহলে আমি কি বলতে পারি যে 1 ইএসইউ সেন্টিমিটার ইকুয়াল টু 1/3 মানে কত, এটাকে আমি 10/3 যদি বলি, 10/3 বললে এটা 3.33 হয়ে যাবে। সেক্ষেত্রে ওপরে 10 হলো, আর এখানে আমি 10 লিখলাম মানে আমাকে নিচেও একটা 10 লিখতে হবে, মানে নিচে আমাকে 1000 লিখতে হবে, তার মানে 9, আর এদিকে 3টে হয়ে গেল মানে -12 হয়ে গেল, তাহলে -12 কুলম মিটার। এই হয়ে গেল সিজিএস আর এসআই এর মধ্যেকার সম্পর্ক। এবার এইটা ব্যবহার করে আমরা ডিবাই এর সঙ্গে কুলম মিটারকেও রিলেট করতে পারি। 1 ডিবাই মানে এত ইএসইউ সেন্টিমিটার, তাহলে এত ইএসইউ সেন্টিমিটার মানে দিস মাচ ইন্টু এটা কুলম মিটার। তাহলে আমরা এরকম লিখতে পারি যে 1 ডিবাই ইকুয়াল টু 3.33 ইন্টু 10⁻⁻12 ইন্টু 10⁻18 কুলম মিটার। কুলম মিটারটাকে সেন্টিমিটার ভেবো না, আবার সিএমটাকে কুলম ইন্টু মিটার, সিটা ক্যাপিটাল এমটা ছোট, হ্যাঁ। সেন্টিমিটারে কিন্তু সিএম দুটোই ছোট হাতের হয়, কিন্তু এটা কুলম মিটারে এরকমভাবে আলাদা আলাদা করে লিখবে, তাহলে কুলম মিটারটা বুঝতে সুবিধা হবে। তাহলে এটা কত হয়ে গেল যে 1 ডিবাই ইকুয়াল টু 3.33 10⁻13 কুলম মিটার। আবার আমি সেন্টিমিটার করে দিচ্ছি, কুলম মিটার। ওকে, তাহলে যে দু ধরনের মোমেন্টের কথা আলোচনা করছিলাম লিখে নাও। বন্ড মোমেন্ট হচ্ছে ইট অ্যারাইজেস ডিউ টু এ পোলার কোভ্যালেন্ট বন্ড। ডিরেকশন অফ দ্য মোমেন্ট ইজ টুয়ার্ডস দ্য মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, যেটা মোর ইলেকট্রোনেগেটিভ ওই দিকে ডিরেকশন থাকবে ডাইপোল মোমেন্টের বা বন্ড মোমেন্টের। আর মোমেন্ট ডিউ টু লোন পেয়ার অর লোন পেয়ার মোমেন্ট, এটা হচ্ছে লোন পেয়ারের জন্য অ্যারাইজ করে, ইট অ্যারাইজেস ডিউ টু লোন পেয়ার অ্যান্ড ইটস ডিরেকশন ইজ অলওয়েজ অপোজিট টু দ্য অ্যাটম। মানে কি, নাইট্রোজেন অ্যাটমের লোন পেয়ার এটা, সুতরাং যে অ্যাটমের লোন পেয়ার সেই অ্যাটমের অপোজিট ডাইরেকশানে সবসময় মোমেন্টটা কাজ করবে। তাহলে মোমেন্ট ডিউ টু লোন পেয়ার সেটা এইভাবে ডিরেক্টেড হবে, ঠিক আছে। যে অ্যাটমের পার্ট লোন পেয়ারটা সেই অ্যাটম থেকে দূরে চলে যাবে, এটা হচ্ছে লোন পেয়ারের মোমেন্ট। ডাইপোল মোমেন্টের কম্প্যারিজনটাই হচ্ছে
এই পার্টিকুলার টপিকের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা পরীক্ষাতে খুব বেশি বেশি করে আসে আর কি। এখন ডাইপোল মোমেন্টের বেসিসে কোভ্যালেন্ট মলিকিউল, মলিকিউলগুলোকে দুটো ভাগে ভাগ করা যায় আর কি। আমি লিখি এখানে যে কোভ্যালেন্ট কম্পাউন্ড দু রকমের হয়। এক দলকে আমরা বলি পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, আর সেকেন্ড টাইপ হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। নন পোলার তারাই যাদের মিউ নেট ইকুয়াল টু 0। নেট মানে কি? টোটাল সব কটা যতগুলো বন্ড আছে, যদি মোর দ্যান ওয়ান বন্ড থাকে তাহলে সব কটা বন্ডের যে ডাইপোল মোমেন্ট বা বন্ড মোমেন্ট তাদের রেজাল্টেন্ট, যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি তাই তাদের রেজাল্টেন্ট নিতে হয়, ভেক্টর সামেশন নিতে হয়। আর যদি আমরা দেখি যে মিউ নেট ইজ নট ইকুয়াল টু 0 মানেই একটা কিছু ভ্যালু আছে, পজিটিভ ভ্যালু অবশ্যই, তো সেক্ষেত্রে মলিকিউলটা হয়ে যাবে পোলার। এবার যদি কোনো একটা মলিকিউলে একটাই বন্ড থাকে, যেমন HCl, HF, একটাই বন্ড এবং সেটা পোলার বন্ড, তাহলে মলিকিউলটা অবশ্যই পোলার হবে। কিন্তু যদি কোনো মলিকিউলে একাধিক বন্ড থাকে, পোলার বন্ড, তাহলে একাধিক পোলার বন্ড থাকলে মলিকিউলটা পোলার হবেই এটা বলা যাবে না। ডিপেন্ড করবে মলিকিউলটার স্ট্রাকচারের উপরে, যেগুলো আমরা ইতিমধ্যে VSEPR থিওরিতে জেনেছি। সুতরাং এইবার যা যা পড়াতে চলেছি আমি, এখানে VSEPR থিওরি এর অ্যাপ্লিকেশন এখানে রয়েছে। সবার আগে এটা বলি যে আমরা যেমন জানি যে দুটো ভেক্টর, সাপোজ একটা x এবং আরেকটা y যদি থাকে, তাহলে তাদের যে রেজাল্টেন্ট, ঠিক আছে, সেটার ফর্মুলা আমরা কি জানি যে দিস ইকুয়াল টু √ অফ x² প্লাস y² প্লাস 2xy এবং cos θ, যদি এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা থিটা হয়। ঠিক আছে, আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব, যেহেতু আমরা ধরা যাক আমরা বলছি অনেকগুলো বন্ডের কথা, আমি একটা পার্টিকুলার এক্সাম্পল আপাতত দিচ্ছি। সাপোজ BF3 বোরন ট্রাইফ্লুরাইড। এবার BF3 স্ট্রাকচার আমরা জানি অ্যাকর্ডিং টু VSEPR থিওরি, এটা একটা ট্রাইগোনাল প্লেনার, যেখানে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। এবারে এই BF বন্ডের যা বন্ড মোমেন্ট, এই BF বন্ডের বন্ড মোমেন্ট সেম হবে। কেন সেম হবে? কারণ চার্জ সেপারেশনটাও সেম, BF এটাও BF, মানে নেচারটা সেম, মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এখানেও যা এখানেও তাই। 2 নম্বর হচ্ছে যে এরা একই বন্ড, তো মানে BF বন্ড এটাও BF বন্ড, ডিস্টেন্স সেম, চার্জ সেপারেশনও সেম। সুতরাং এই দুটো ভ্যালুর দুটো বন্ডের মোমেন্ট সেম হবে। সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এই পার্টিকুলার যে ফর্মুলাটা আমি লিখলাম সেটা আমরা এরকম লিখি আর কি, যে যে কোনো দুটো বন্ডের যে মোমেন্ট তাদের যে রেজাল্টেন্ট, ঠিক আছে, এখানে আর লিখি আমি, মিউ আর রেজাল্টেন্ট ইজ দিস ইকুয়াল টু μ1² প্লাস μ2² প্লাস 2μ1 μ2 cos θ। এবারে এই যে μ1 আর μ2 সেম হবে, দুটোর ক্ষেত্রে ভ্যালু সেম হবে। সুতরাং আমরা বলতে পারি যে এই দুটোর মানে এটার বন্ড মোমেন্টটা কোন দিকে থাকবে, অ্যারোটা টুয়ার্ডস দ্য মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এইদিকে, এবং এরও মোমেন্টটা এইদিকে। তাহলে এই দুটো বন্ড মোমেন্টের রেজাল্টেন্ট যে ভেক্টর সেটা এইদিকে কাজ করবে। এখন যেহেতু এই দুটো সেম, দেখো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো যে μ1 আর μ2 যেহেতু সেম, তাহলে 2μ² ধরছি, মিউ ভ্যালু, এটাও মিউ, তাহলে এদের রেজাল্টেন্ট ফর্মুলা প্লাস 2μ² ইন্টু cos 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি যেহেতু অ্যাঙ্গেল, তাহলে cos 120 মানে হচ্ছে মাইনাস অফ sin 30 মানে মাইনাস হাফ। তাহলে আমরা কি লিখবো, দিস ইকুয়াল টু 2μ² প্লাস 2μ² ইন্টু মাইনাস হাফ। তাহলে এটা যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকলো, 2μ² আর মাইনাস μ², তাহলে একটা μ² পড়ে থাকলো রুটের ভেতরে, দ্যাট ইজ মিউ। তাহলে এই যে রেজাল্টেন্টটা যেটার ভ্যালু হচ্ছে মিউ, আর অপোজিট যে BF বন্ড, সেই BF বন্ডের মোমেন্টও তো হচ্ছে মিউ, এবং এবার এইটা
এবং এই রেজাল্টেন্টটা এরা পরস্পর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, 180 ডিগ্রি 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে যদি আমি এই বন্ডটার সাথে এইটার এই যে রেজাল্টেন্টটা তাদের যদি এবার রেজাল্টেন্ট বের করি, তাহলে আমি ওভারঅল মলিকিউলের ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করতে পারবো, যেটাকে আমরা বলছি মিউ নেট। এখানে লিখেছি মিউ নেট মানে কি, সমস্ত বন্ড মোমেন্টসগুলোর রেজাল্টেন্ট। তাহলে প্রথমে এই দুটো বন্ডের রেজাল্টেন্ট বার করলাম, যেটা হচ্ছে একটা পার্টিকুলার যে কোনো বন্ড মোমেন্টের সঙ্গে সমান বেরিয়ে গেছে। সুতরাং এইবার এই মিউ আর এই মিউ ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে এদের রেজাল্টেন্ট কত হবে? 0 হবে। তাহলে আমি cos 180 বসাই, তাই না? তাহলে cos 180 যেহেতু কত হবে? -1। সুতরাং এটা 2 মিউ স্কোয়ার আর ওদিকে -2 মিউ স্কোয়ার, ওভারঅল 0 হয়ে গেল। আমরা বলবো যে এই পার্টিকুলার কম্পাউন্ডটার মিউ নেট হচ্ছে 0। তাহলে এই হচ্ছে প্রসেস যেখানে আমি এইভাবে ক্যালকুলেট করতে পারি। কিন্তু এই ক্যালকুলেশন আমার সব জায়গায় দরকার নেই, মোস্ট অফ দ্য টাইম আমাকে কম্প্যারিজন করতে হবে, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো, এবার এটা তো হলো ক্যালকুলেশন। এবার যদি আমি কম্প্যারিজন পার্টে আসি, সেক্ষেত্রে যদি একটা পার্টিকুলার মলিকিউলকে নিয়ে এরা কথা বলে, তাহলে এখানে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে দুটো যে বন্ড মোমেন্ট, অর্থাৎ দুটো যে ভেক্টর কোয়ান্টিটি যাদের আমি রেজাল্টেন্ট বের করতে চলেছি, তাদের ভ্যালু দুটো সেম হবে, মানে মিউ1 এবং মিউ2 ভ্যালু সব জায়গাতেই সেম হবে উইদিন আ মলিকিউল, যদি একই রকমের বন্ড থাকে। যদি আলাদা বন্ড হয়ে যায় তাহলে আলাদা, যদি এটাও বিএফ আর এটা যদি বিসিএল হয় তাহলে ডেফিনেটলি আলাদা হবে মিউ ভ্যালু, বন্ড মোমেন্ট ভ্যালু। কিন্তু সিমিলার নেচার হলে ভ্যালু সেম হবে। এবার এই যে অ্যাঙ্গেলটা, সাপোজ যদি এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল এটা সাপোজ 60 ডিগ্রি, আর এখানে দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল 30 ডিগ্রি হয়, তাহলে কোন ক্ষেত্রে রেজাল্টেন্ট বেশি হবে? যেখানে থিটার ভ্যালু কম, কারণ cos 30 ভ্যালু বেশি হয় দেন cos 60 ডিগ্রি। থিটা ভ্যালু যত বাড়বে তত cos থিটার ভ্যালু কমবে, আর cos থিটার ভ্যালু যত কমবে তত মিউ এর ভ্যালু কমে যাবে। তাহলে এইটুকু আমরা আপাতত এখানে লিখে রাখি। তাহলে এই হচ্ছে ফর্মুলা আমাদের। ইন এ মলিকিউল সেম টাইপ অফ বন্ডস হ্যাভ সেম মিউ ভ্যালু, যেটা বলছিলাম দুটোই বিএফ বন্ড যদি হয় তাহলে তাদের দুটোই হচ্ছে মিউ, সেক্ষেত্রে মিউ1 আর মিউ2 সমান। এবার এটা যদি এখানে রিপ্লেস করি এখানে, তাহলে এই দাঁড়ালো 2 মিউ স্কোয়ার প্লাস 2 মিউ স্কোয়ার cos থিটা। একটু ম্যাথামেটিক্স বসিয়ে যদি সিম্পলিফাই করে তাহলে এই হচ্ছে ফাইনাল ফর্ম। এবার যেটা বলছিলাম যে যদি থিটা ভ্যালু ইনক্রিজ করে cos থিটা কমে যাচ্ছে, সুতরাং মিউ ভ্যালু কমে যাচ্ছে। এবারে এইটার উপর বেস করে একটা খুব সুন্দর কোয়েশ্চেন আছে, কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে ধরো ইন আ ট্রাই অ্যাটমিক মলিকিউল, আমি যে একটু আগে এক্সাম্পলটা দিলাম BF3, তুমি ওটার কথাই ভাবতে পারো না, এটা অবশ্য টেট্রা অ্যাটমিক হয়ে গেল। সাপোজ CO2, ঠিক আছে? তাহলে আমরা লিখছি যে মিউ ভ্যালু ইজ ম্যাক্সিমাম when, এক নম্বর অপশান, থিটা 180 ডিগ্রি। আচ্ছা, আমি এখানে CO2টা লিখছি না, আমি এমনি AB2 লিখছি। কেন? কারণ CO2 লিখলে তো সেটা একটা ডিফাইন্ড হয়ে গেল যে বন্ড অ্যাঙ্গেল কত। তাহলে AB2 মলিকিউলার মিউ ভ্যালু ম্যাক্সিমাম যখন থিটা 180 ডিগ্রি, 90 ডিগ্রি, থার্ড অপশান হচ্ছে 30 ডিগ্রি, আর ফোর্থ অপশান হচ্ছে 0 ডিগ্রি। এবার আমরা এখানে মিস্টেক যেটা করি সেটা হচ্ছে আমরা এইটাকে কারেক্ট অপশান বলে ভাবি, হুইচ ইজ নট কারেক্ট অপশান। একটু আগে আমরা কি বললাম যে থিটা কমলে cos থিটা বাড়বে, সুতরাং মিউ ভ্যালু বাড়বে। তাহলে মিউ ম্যাক্স হবে কখন? যখন থিটা ইজ মিনিমাম। কিন্তু থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটা সঠিক উত্তর হলো না। ওইটা বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে আমরা কম্পেয়ার করবো, যেখানে থিটা সব থেকে কম সেখানে মিউ ভ্যালু ম্যাক্সিমাম। তো ওটা হচ্ছে কারেক্ট আনসার। এবার কেন? সাপোজ AB2 মলিকিউল, তাহলে A, আর ধরো এটা হচ্ছে B, এটা হচ্ছে B, তাহলে এই হচ্ছে এদের বন্ড অ্যাঙ্গেল। এখন বন্ড অ্যাঙ্গেল কমতে কমতে যদি 0 ডিগ্রি হয়ে যায়, 0 ডিগ্রি মানে কি? তার মানে এইটা যদি একটা বন্ড হয় তাহলে এর ওপরই আর একটা বন্ড, তবে তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তাই না? অপোজিট হলে যদি 180 হয়, তাহলে এই বন্ডের সঙ্গে আর একটা AB বন্ড 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে তো ওই বন্ডটাই, হ্যাঁ। তো একটা বন্ডের উপরে আরেকটা বন্ড কী করে থাকবে? 0 ডিগ্রিতে
দুটো বন্ড যাদের অ্যাঙ্গেল 0 ডিগ্রি এটা এক্সিস্টই করে না, ঠিক আছে? সেই কারণে এই অপশানটা হবে না। তাহলে এবার বাকি যারা পড়ে থাকলো তাদের মধ্যে আমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করব যে যত কস থিটার ভ্যালু কমবে তত আমাদের মিউ ভ্যালু কমে যাবে। তাহলে কস থিটার ভ্যালু কম হবে কখন? যখন থিটা ভ্যালু বাড়ছে। তাহলে থিটা ভ্যালু বাড়লে মিউ কম, সুতরাং থিটা ভ্যালু কমে গেলে মিউ বেশি হবে। তাহলে থিটা ভ্যালু যেখানে সব থেকে কম সেখানে মিউ ভ্যালু বেশি, এক্সেপ্ট থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এইবার আমরা সরাসরি এক্সাম্পলে যাব। তাহলে প্রথমে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করব তারা হচ্ছে ডাই অ্যাটমিক মলিকিউল। ডাই অ্যাটমিক মলিকিউল। এবার ডাই অ্যাটমিক মানে দুটো মাত্র অ্যাটম দিয়ে একটা মলিকিউল তৈরি হয়ে গেছে। এক্সাম্পল আমরা অনেক কিছুই দেখলাম এর আগে, যাই হোক স্টিল আমরা এটাকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে হোমো অ্যাটমিক, মানে এমন একটা ডাইঅ্যাটমিক মলিকিউল যেটা দুটো সেম অ্যাটম দিয়ে তৈরি। ফর এক্সাম্পল হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লুরিন, এটসেট্রা। একটা এক্সাম্পল বলি, তো এই যদি বন্ড হয় তাহলে দুটো বন্ডেরই ইলেকট্রোনেগেটিভিটি সেম, সুতরাং বন্ড পেয়ারটা এক্স্যাক্টলি মাঝখানে অবস্থান করবে। সুতরাং কোনো অ্যাটমই ডেল্টা প্লাস বা ডেল্টা মাইনাস পাবে না, অর্থাৎ কিউ ভ্যালু, চার্জের ভ্যালু 0। তাহলে 0 ইন্টু ডি মানে 0, সুতরাং এরা সবাই হয়ে যাবে নন পোলার। তাহলে এদের সবার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? এদের সবার ক্ষেত্রে মিউ নেট ইকুয়াল টু 0, সুতরাং এরা সবাই হয়ে যাচ্ছে নন পোলার। আর যদি এরা হেটেরো অ্যাটমিক হয়, হেটেরো অ্যাটমিক অর্থাৎ আলাদা আলাদা যদি হয়, HCl, HF, HBr এটসেট্রা, ঠিক আছে? এরা সবাই হচ্ছে এদের মিউ নেট ইজ নট ইকুয়াল টু 0, বা আমরা এরকম বলতে পারি যে মিউ নেট গ্রেটার দেন 0, ঠিক আছে? অর্থাৎ এরা সবাই হচ্ছে পোলার কম্পাউন্ড, ঠিক আছে? এবং পোলার যখন বলছি তখন আমরা আমাদের ডাইরেকশনটা দেখিয়ে দিলেও খারাপ হয় না। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ ডাইপোল। সুতরাং হেটেরো অ্যাটমিক যারা যারা হবে ডায়াটমিক মলিকিউল, সেখানে ডাইঅ্যাটমিক মানে একটাই বন্ড, সুতরাং সেই বন্ডটা পোলার মানে মলিকিউলটাও পোলার। আর একটাই বন্ড যেটা নন পোলার, সুতরাং মলিকিউলটা নন পোলার। এবার বি হচ্ছে, এ হয়ে গেল ডাইঅ্যাটমিক, বি হচ্ছে পলিঅ্যাটমিক। পলিঅ্যাটমিক মলিকিউলস। এবার পলিঅ্যাটমিক হলে আমরা মলিকিউলও বলতে পারি, আয়নও বলতে পারি, তো স্পিসিস বলাটাই বেস্ট আর কি। এবার পলিঅ্যাটমিকদের ক্ষেত্রে অনেকগুলো পার্ট আছে আর কি। তো আমরা বলছি যে কেস 1, 1 নম্বর টাইপ, যেখানে আমরা বলবো যে অল সারাউন্ডিং অ্যাটম আর সেম এবং সেন্ট্রাল অ্যাটম হ্যাভ নো লোন পেয়ার। যদি এরকম কোনো মলিকিউল হয় যেখানে সারাউন্ডিং অ্যাটম সবাই একই এবং সেন্ট্রাল অ্যাটমের কোনো লোন পেয়ার নেই, সেক্ষেত্রে এই মলিকিউলগুলো সবাই হবে নন পোলার। এই মলিকিউলগুলো সবাই নন পোলার হবে, অর্থাৎ এদের মিউ নেটের ভ্যালু হয়ে যাবে 0। এবার এদের এক্সাম্পলগুলো আমরা একেবারে ভিএসিপিআর থিওরির মতন করে মানে সিস্টেমেটিক্যালি আলোচনা করব। প্রথমে ধরো আমরা বলছি যে স্টেরিক নাম্বার 2 যাদের, অর্থাৎ যেখানে সেন্ট্রাল অ্যাটমটা sp হাইব্রিডাইজড, ঠিক আছে? এবং sp হলে মলিকিউলটা কি হয়? লিনিয়ার হয়। এক্সাম্পল দেখো CO2, CS2, HgCl2, এছাড়া খুব কমন হচ্ছে বেরিলিয়ামের হাইড্রাইড, বেরিলিয়ামের ফ্লুরাইড, বেরিলিয়ামের ক্লোরাইড এটসেট্রা, বেরিলিয়ামের ব্রোমাইড, আয়োডাইড তারাও। এবার এদের সবার ক্ষেত্রেই একটাই এক্সপ্লেনেশন কি, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো বেরিলিয়াম Cl, বা ধরো কার্বন, অক্সিজেন, অক্সিজেন, CS2তে সালফার। আমরা কি বলবো? আমরা বলবো যে এই BeCl বন্ডটা পোলার বন্ড, ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ডিরেকশন ওইদিকে। আবার এক্ষেত্রেও এটা পোলার বন্ড, কিন্তু যেহেতু এরা দুটো বন্ড মোমেন্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে এদের দুজনকার মধ্যেকার দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল 180 ডিগ্রি। ফর্মুলায় ফেললেই দেখা যাবে যে ওটা cos 180 মানে -1, ফলে টোটালটা ওভারঅল কী হয়ে গেলো? 0 হয়ে গেল। কিন্তু আমরা ফর্মুলা দিয়ে যাব না। আমাদের যদি বোর্ডের পরীক্ষায় যদি থিওরিটিক্যালি লিখতে হয় কোয়েশ্চেন, আমরা এরকম লিখবো যে একটা বন্ড মোমেন্ট
সেকেন্ড যে বন্ড মোমেন্টটা তার সঙ্গে ইকুয়াল অ্যান্ড অপোজিট, সো দে আর ক্যান্সেলিং ইচ আদার অ্যান্ড মিউ নেট বিকামস 0। এখানেও তাই, শুধু আমাদেরকে ছবিটা অবশ্যই আঁকতে হবে এবং ছবিটা আঁকার পরে আমাদের এই ডাইপোল মোমেন্টের মানে বন্ড মোমেন্টের ডিরেকশন দেখাতে হবে। এবং তারও আগে ইনিশিয়ালি কী করতে হবে, যদি আমাকে এরকম বলে যে BeCl2 বা CO2 বা এখানে যে কটা আছে এরা পোলার না নন পোলার সেটা বলো, তাহলে সবার আগে ওর স্ট্রাকচারটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। যেহেতু BeCl2 মলিকিউলের মধ্যে বেরিলিয়াম sp হাইব্রিডাইজড, সুতরাং মলিকিউলটা হচ্ছে লিনিয়ার, মানে VSEPR থিওরি থেকে আমাকে ওইখানে আসতে হবে যে ওর স্ট্রাকচারটা কেমন, সেটা একটা সেন্টেন্স তার জন্য আমাকে ব্যয় করতে হবে। তারপর আমি বলবো যে দুখানা বন্ড মোমেন্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট টু ইচ আদার, দে আর ক্যান্সেলিং ইচ আদার আউট, সুতরাং মিউ নেট বিকামস 0। এরপর আসছে স্টেরিক নাম্বার 3, মানে যেখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে sp2 হাইব্রিডাইজড আর মলিকিউলটা হচ্ছে ট্রাইগোনাল প্লেনার ইন শেপ। আমরা এটারই একটা এক্সাম্পল দেখলাম। কি দেখলাম এক্সাম্পল? BF3, BCl3, BR3, BI3, এছাড়া SO3 হতে পারে, সালফার ট্রাইঅক্সাইড। আচ্ছা, সালফার ট্রাইঅক্সাইড ছাড়া হতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এদের সবার ক্ষেত্রেই হচ্ছে আমরা BF3 লিখে আমি এর আগে ম্যাথামেটিক্যালি বললাম। এবার যদি আমাকে থিওরিটিক্যালি বলতে হয় তাহলে কী বলবো? তাহলে সবার আগে তো আমাকে স্ট্রাকচারটা আঁকতে হবে, আমি এখানে আঁকছি। তো তাহলে এই যদি বেরিলিয়াম বোরন ট্রাইফ্লুরাইডের স্ট্রাকচার হয়, তো সবার আগে আমি এটা বললাম। আমরা ওখানে কি দেখলাম ম্যাথামেটিক্যালি? আমরা এটা দেখলাম যে কোনো দুখানা বন্ড মোমেন্টের যে রেজাল্ট্যান্ট সেটা থার্ড বন্ড মোমেন্টের সঙ্গে এক্স্যাক্টলি অপোজিট এবং ভ্যালু তো ইকুয়াল, সেটাও আমরা বের করলাম। আমরা ওটাই লিখবো যে বিটুইন 3 BF bonds, bond moment resultant of any two bond moments is equal and opposite to the third bond moment. Therefore mu net becomes 0 and the molecule becomes non-polar. তাহলে পাঁচেরটা কপি করে নাও। এরপর হচ্ছে স্টেরিক নাম্বার 4, মানে যেখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে sp3 হাইব্রিডাইজড এবং টেট্রাহেড্রাল হচ্ছে মলিকিউলার জিওমেট্রি। ফর এক্সাম্পল মিথেন CCl4, ঠিক আছে, CBr4, CI4 এটসেট্রা। এখানে কি হচ্ছে, আমরা কি লিখবো? এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ মিথেন, তো CH। আমরা আবারও বলছি যে ম্যাথামেটিক্যালি আমরা এখানে কিছু প্রুফ করব না, ক্যালকুলেশন করবো না, আমরা খালি কম্প্যারিজন করবো। সেক্ষেত্রে আমাদের লজিক একটাই, সেটা হচ্ছে ওখানে যেহেতু দুটো বন্ড, টোটাল 3টে বন্ড ছিল, আমরা বলছিলাম যে দুটো বন্ডের রেজাল্ট্যান্ট তৃতীয়টার ইকুয়াল অ্যান্ড অপোজিট। এখানে 4টে বন্ড, এটাও সিমেট্রিক্যাল একটা স্ট্রাকচার, ওটার মতোই। আমরা বলবো যে কোনো 3খানা CH বন্ডের মোমেন্টের যে রেজাল্ট্যান্ট সেটা ফোর্থ CH বন্ড মোমেন্টের ইকুয়াল অ্যান্ড অপোজিট। সুতরাং ওভারঅল মিউ নেট বিকামস 0 অ্যান্ড দ্য মলিকিউল বিকামস নন প্ল্যানার। তাহলে প্রথমে তো আমরা H আর C এর মধ্যে যেহেতু C বেশি ইলেকট্রোনেগেটিভ, তো সেটা দেখালাম ডিরেকশন, ঠিক আছে। এবার আমরা যদি ক্যালকুলেশনও করি আবার যে কোনো এই দুটোর ভ্যালু x ধরে তুমি 109 ডিগ্রি 28 মিনিট যদি cos 109 ডিগ্রি 28 মিনিট করে ফর্মুলায় বসাও, তাহলে যে রেজাল্ট্যান্ট পাবে সেটার সঙ্গে আরেকটার রেজাল্ট্যান্ট বের করো, সেটার সঙ্গে আরেকটার রেজাল্ট্যান্ট বের করো, ফাইনালি দেখবে 0 হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর এটাই যদি CCl4 বা CF4ও বলতে পারি আমি, CF4 হতে পারে আনসার। তাই যদি হয় তাহলে বন্ড মোমেন্টটা এবার ফ্লুরিনের দিকে ডিরেক্টেড থাকবে, কারণ ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন। কিন্তু আনসারটা একই। তাহলে কি বলবো এখানে, যে কোনো 3টে CF বন্ড মোমেন্টের রেজাল্ট্যান্ট ফোর্থ CF বন্ড বা CH বন্ড যাই বলো না কেন, এটার ক্ষেত্রে CH, এটার ক্ষেত্রে CF, তো ফোর্থ বন্ডটার মোমেন্টের সঙ্গে ইকুয়াল অ্যান্ড অপোজিট, তা একদম ওটার মতোই লেখা। এরপর আমরা আসছি স্টেরিক নাম্বার 5-এ। স্টেরিক নাম্বার 5 মানে সেখানে কি হয়, TBP শেপ হয়, হ্যাঁ, এবং সেন্ট্রাল অ্যাটমটা sp3 ডিহাইব্রিডাইজড হয়। এক্সাম্পল হচ্ছে PF5, PCl5,
FpBr5 এটসেট্রা। এবার এদের ক্ষেত্রে আমরা যেহেতু জানি এর আগে থেকে যে ট্রাইগোনাল বাইপিরামিডাল এবং পেন্টাগোনাল বাইপিরামিডাল এই দুটো স্ট্রাকচার সিমেট্রিক্যাল নয়, সুতরাং এদের ক্ষেত্রে এক্সপ্লেনেশনটা এরকম হবে না, একটু আলাদা হবে, প্রায় একই কিন্তু একটু আলাদা। আমি যেমন বললাম যে এখানে 3টে বন্ড টোটাল আছে, তাই বলছি যে 2টো বন্ডের রেজাল্ট্যান্ট তৃতীয়টার ইকুয়াল অ্যান্ড অপোজিট। এখানে 4টে বন্ড আছে, তাই 3টে বন্ডের মোমেন্টের রেজাল্ট্যান্ট ফোর্থটার ইকুয়াল অ্যান্ড অপোজিট। সেরকমভাবে এখানে আমি বলতে পারবো না যে কোনো 4টে বন্ডের মোমেন্টের রেজাল্ট্যান্ট ফিফথটার ইকুয়াল অ্যান্ড অপোজিট, সেইটা বলা যাবে না। তার পরিবর্তে আমরা কি বলবো, তো তার জন্য আমরা স্ট্রাকচারটা আঁকি। তাহলে এটা ফসফরাস, 3খানা ক্লোরিন, এই যে 3খানা ক্লোরিন আমি লিখলাম এরা হচ্ছে ফসফরাসের সঙ্গে অন দ্য প্লেন, এগুলোকে আমরা ইকুইটোরিয়াল বন্ড বলি। আর এই দুটো হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড। এবার অ্যাক্সিয়াল বন্ডটা যেহেতু প্লেন থেকে ওপরে এবং নিচে ডাইরেক্টেড, আমরা এটা বলতে পারি যে এই পিসিএল বন্ডের যে মোমেন্ট আর এই পিসিএল বন্ডের যে মোমেন্ট, দুটো অ্যাক্সিয়াল পিসিএল বন্ড মোমেন্ট পরস্পরকে ক্যান্সেল আউট করছে, কারণ এদের মধ্যেকার অ্যাঙ্গেল 180 ডিগ্রি। একই রকমভাবে 3খানা ইকুইটোরিয়াল পিসিএল বন্ড মোমেন্ট তারা পরস্পরকে ক্যান্সেল আউট করছে কেন, কারণ তারা পরস্পর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবার এই পি আর 3টে সিএল ইকুইটোরিয়াল, এদের ক্ষেত্রে এবার এই লজিকটা অ্যাপ্লিকেবল যেটা আমরা sp2 এর ক্ষেত্রে করেছি, যে কোনো 2খানা ইকুইটোরিয়াল পিসিএল বন্ডের মোমেন্ট তাদের যা রেজাল্ট্যান্ট সেটা থার্ড ইকুইটোরিয়াল বন্ড মোমেন্টের ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে ইকুইটোরিয়াল 3টে পরস্পরকে ক্যান্সেল আউট করলো আর অ্যাক্সিয়াল 2টো পরস্পরকে ক্যান্সেল আউট করলো, টোটাল মিউ কী হয়ে গেল, মিউনেট 0। তাহলে এইটুকু লিখে নাও যে ইন PCl5 বন্ড মোমেন্ট অফ 2 অ্যাক্সিয়াল PCl bonds cancel out each other, their resultant becomes 0, and also resultant of 2 equatorial PCl bond is equal and opposite to third one, ফলে মিউ নেট ইকুইটোরিয়ালটাও 0 হয়ে গেল যেরকমটা BF3 বা BCl3 তে হয়েছিল। therefore for overall molecule mu net equal to 0 and molecule becomes non-polar। এরপরে আমরা স্টেরিক নাম্বার 6 এ যদি আসি, অর্থাৎ যেখানে sp3d2 হাইব্রিডাইজড হচ্ছে সেন্ট্রাল অ্যাটম এবং অক্টাহেড্রাল হচ্ছে মলিকিউলটার জিওমেট্রি, তাহলে এই ধরনের এক্সাম্পল হচ্ছে SF6 SCl6, তারপর ধরো আমরা বলতে পারি যে IF6 প্লাস, এই ধরনের স্পিসিসগুলো সবাই অক্টাহেড্রাল। এবার এদের ক্ষেত্রে আমরা কি বলবো, এক্সপ্লেনেশনটা, যদিও অক্টাহেড্রালটা সিমেট্রিক্যাল একটা স্ট্রাকচার, টিবিপির মতন আনসিমেট্রিক্যাল নয়, তবুও আমরা কি বলবো যে এই যে 4খানা ইকুইটোরিয়াল যে বন্ড আছে, মানে অন দ্য প্লেন সেন্ট্রাল অ্যাটম সালফারের সঙ্গে অন দ্য প্লেন যে 4টে বন্ড আছে তাদের মধ্যে দুজন পরস্পরকে ক্যান্সেল আউট করছে, ঠিক আছে। এই যে SF বন্ড মোমেন্টটা, এটার সঙ্গে এই মোমেন্টটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এরা পরস্পরকে ক্যান্সেল আউট করছে, আবার এটা আর এটা পরস্পরকে ক্যান্সেল আউট করছে, এবং অ্যাক্সিয়াল যে বন্ড দুটো, সেই অ্যাক্সিয়াল বন্ড দুটোও আবার পরস্পরকে ক্যান্সেল আউট করবে। সুতরাং ওভারঅল আমরা বলতে পারি যে মিউ নেটটা 0 হয়ে যাবে। তাহলে সিমিলার একটা এক্সপ্লেনেশন এটার মতন লিখে নাও। এছাড়া পড়ে থাকলো স্টেরিক নাম্বার 7। স্টেরিক নাম্বার 7এও আমি এখানটা লিখে দিচ্ছি ছোটো করে, স্টেরিক নাম্বার 7 যদি হয়, আমি এখানে নাম্বারিং করছিলাম, তারপরে এটা সম্ভবত E হবে আর এটা F হবে, মানে পলিঅ্যাটমিকের আন্ডারে আমাদের কেস 1 ছিল যেখানে লোন পেয়ার নেই, সারাউন্ডিং অ্যাটম সবাই সমান, তার আন্ডারে ABCD E অ্যান্ড F। তো এখানে IF7, তারপর ধরো XE7 মাইনাস F7 মাইনাস, এই যদি হয় তাহলে এরাও হচ্ছে তোমার, এদেরও আমরা যেহেতু পেন্টাগোনাল বাইপিরামিডাল আনসিমেট্রিক্যাল স্ট্রাকচার, তাহলে একদম টিবিপির মতন করে লিখবো যে 5খানা বন্ড যারা ইকুইটোরিয়াল তারা পরস্পরকে ক্যান্সেল আউট করছে, মানে সেই 5 জনের মধ্যে আর কি 4টের রেজাল্টেন্ট ফিফথটার ইকুয়াল অ্যান্ড অপোজিট, সুতরাং মিউনেট ইকুইটোরিয়ালটা 0 হয়ে গেল, আর অ্যাক্সিয়াল দুটোতে পরস্পরের সঙ্গে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো তারাও পরস্পর ক্যান্সেল আউট করলো। ওভারঅল সবার মিউ ভ্যালু মানে মিউনেট 0 এবং সবাই নন পোলার। আচ্ছা, এখানটা আমি একটু গন্ডগোল করেছি, 8 সাথে 15 এটা প্লাস হবে, XE7 প্লাস করলে ওটা ইলেকট্রন পেয়ারটা 7টা হচ্ছে,
পলিঅ্যাটমিক মলিকিউলগুলোর ক্ষেত্রে বা আয়নগুলোর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের এবার সেকেন্ড কেস, ফার্স্ট কেসে আমরা কি আলোচনা করলাম, যেখানে সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার থাকবে না এবং সারাউন্ডিং অ্যাটম সবাই সেম যদি হয় তাহলে প্রত্যেকে নন পোলার হবে, অর্থাৎ মিউনেট ইকুয়াল টু 0 হবে। কিন্তু যদি এরকম হয় যে কেস 2 আমাদের, যদি সারাউন্ডিং অ্যাটমগুলো সবাই সেম না হয়, আলাদা আলাদা হয়, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল এরকম লিখতেই পারি যে PCl3F2, তাহলে ফসফরাসের 5 দিকে 5খানাই ফ্লুরিন বা ক্লোরিন নেই, আলাদা আলাদা, সারাউন্ডিং অ্যাটমগুলো আলাদা। অথবা যদি সেন্ট্রাল অ্যাটমের উপরে লোন পেয়ার থাকে তাহলে কি হবে, তাহলে আগেরটার এক্স্যাক্টলি অপোজিট হবে, এটা নাও হতে পারে। মানে আগে আমরা দেখলাম যখন লোন পেয়ার নেই আর সারাউন্ডিং অ্যাটম সবাই সেম, তখন সবাই নন পোলার ছিল, তাই বলে এই ক্ষেত্রে সবাই পোলার হবে তা নয়, এক্ষেত্রে ডিপেন্ড করবে, মানে কেস টু কেস ভ্যারি করবে। তাহলে আমরা এখানে লিখব যে মলিকিউল মে বি পোলার, পোলার মানে মিউ নেট গ্রেটার দেন 0, অর নন পোলার মানে মিউ নেট ইকুয়াল টু 0, ডিপেন্ডিং আপন, কিসের উপরে এটা ডিপেন্ড করবে, ডিপেন্ডিং আপন ইটস স্ট্রাকচার। ঠিক আছে, প্রত্যেকটা কেসে এইবার মলিকিউল টু মলিকিউল আমাকে স্ট্রাকচার এর উপরে বেস করে আমাকে বুঝতে হবে যে ফাইনালি সেই মলিকিউলটা পোলার হবে নাকি নন পোলার হবে। তো এটা আমি কখন এই ব্যাপারটা বোঝার চেষ্টা করব, যখন দেখবো যে আইদার লোন পেয়ার আছে সেন্ট্রাল অ্যাটমে অথবা সারাউন্ডিং অ্যাটমগুলো সবাই আলাদা, সেই সময়। আদারওয়াইজ আগের কেসটাতে সবাই নন পোলার। এবার কথা হচ্ছে যে এই পার্টটুকু মানে এই কেস 2টা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে যেহেতু অনেকটাই লেংদি হয়েছে ভিডিওটা, আজকের ভিডিও এখানেই স্টপ করব। তবে শেষ করার আগে একটা ছোট এক্সাম্পল বলতে চাইছি আমি। এটা অ্যাকচুয়ালি পলিঅ্যাটমিক এর মধ্যে পড়ে না, এর আগে আমরা ডায়াটমিক মলিকিউল নিয়ে আলোচনা করলাম, তাদের মধ্যে একটা ছোট একটা এক্সেপশনাল কেস, এক্সেপশনাল বললে ভুল হবে, একটা স্পেশাল কম্পাউন্ড, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। এটা নিয়ে একটা কোয়েশ্চেন আসে পরীক্ষাতে যে কার্বন মনোক্সাইডের ডাইপোল মোমেন্ট এক্সপেক্টেড যা ভ্যালু, যতটা ভ্যালু হওয়ার কথা তার তুলনায় অনেক কম। মানে হচ্ছে যে কার্বন এবং অক্সিজেন এরা তো অ্যাকচুয়ালি এর স্ট্রাকচারটা এরকম হয়, অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে, অক্সিজেনের অক্টেট ফিল আপ থাকে। কার্বনের আমরা জানি বাইরের কক্ষে কটা ইলেকট্রন, 4টে ইলেকট্রন, 2s2 2p2, তার মধ্যে দুটো ইলেকট্রন দিয়েও দুটো বন্ড করেছে আর দুটো ইলেকট্রন এখানে রয়েছে। অর্থাৎ ওভারঅল আমরা বলি যে কার্বন অ্যাটম এর অক্টেট ফিল আপ হয়নি, এর 6টা ইলেকট্রন আছে মানে সেক্সটেট ফিল আপ হয়েছে, ওয়ারাজ অক্সিজেন অ্যাটমের কিন্তু অক্টেট ফিল আপ হয়েছে। সুতরাং কার্বন অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির যা ডিফারেন্স, সেইখান থেকে আমি কতটা চার্জ ডেভেলপ করেছে তার একটা আইডিয়া পাবো, সেখান থেকে আমি Q/D করলে মিউ ভ্যালু পাবো। এইবার এই যে মিউ ভ্যালুটা যেটা আমি ক্যালকুলেট করলাম, যতটা হওয়ার কথা এক্সপেক্টেড মানে ক্যালকুলেশন থেকে যা আসছে, বাস্তবে দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে কার্বন মনোক্সাইড পোলার, তবে অতটাও পোলার নয়, মানে মিউ ভ্যালু ইজ লেস দ্যান এক্সপেক্টেড ভ্যালু, যতটা ভাবা উচিত তার থেকে কম। এবার কেন কম, এইটা হচ্ছে কোয়েশ্চেন, যে কেন, এটা এক্সপ্লেইন করো। তাহলে এর আনসারটা হচ্ছে যেহেতু কার্বনের এখানে অক্টেট ফিল আপ নেই, দুটো ইলেকট্রন দরকার অক্টেট ফিল আপের জন্য, এবার কি হয়, এই যে অক্সিজেন তার লোন পেয়ারটাকে ডোনেট করে কার্বনকে। লোন পেয়ার যদি অক্সিজেন ডোনেট করে তাহলে আমরা বলবো যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে আরেকটা বন্ড তৈরি হবে, কোঅর্ডিনেট বন্ড তৈরি হবে। সেই কোঅর্ডিনেট বন্ডটাকে আমরা এইভাবে দেখাবো, কোঅর্ডিনেট বন্ডটাকে আমরা এইভাবে দেখাবো। অথবা আমরা কোঅর্ডিনেট বন্ড না দেখিয়ে যদি সিম্পল কোভ্যালেন্ট বন্ড দেখাই, তাহলে যে হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনেট করলো, ডোনার প্লাস চার্জ আর কার্বনটা মাইনাস চার্জ, এই হলো। তাহলে এই যে নর্মাল কেসে মানে আমি যখন এইটুকু কনসিডার করিনি, তখন আমার মনে হচ্ছে যে কার্বন থেকে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ডাইপোল মোমেন্টের ডিরেকশন টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অক্সিজেন, সঠিক। কিন্তু অক্সিজেন যেহেতু আবার একটা ইলেকট্রন পেয়ার ডোনেট করছে এবং একটা পাই বন্ড তৈরি হচ্ছে নতুন করে, তাই এবার যখন পাই বন্ড তৈরি হওয়ার সময় ইলেকট্রনের মুভমেন্ট অক্সিজেন টু কার্বন, তাহলে কার্বন থেকে অক্সিজেনের দিকে যে বন্ড মোমেন্টটা ছিল সেইটা খানিকটা নিউট্রালাইজড হচ্ছে যখন অক্সিজেন কার্বনের দিকে
লোন পেয়ারটাকে ঠেলে দিচ্ছে। আমি এটুকু বুঝতে পারছি যে যেহেতু অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, সুতরাং ডাইপোল মোমেন্টের ভ্যালু যা হওয়ার কথা তার তুলনায় খানিকটা কম হচ্ছে। কেন? ডিউ টু এই অক্সিজেনের আবার নতুন করে ইলেকট্রন পেয়ার ডোনেট করার জন্য, ডিউ টু ব্যাক বন্ডিং। সেই কারণে এক্সপেক্টেড ভ্যালুর তুলনায় ডাইপোল মোমেন্টের টোটাল ভ্যালু কমে যাচ্ছে যদি আমরা নেট ভ্যালু বিচার করতে চাই। সেই কারণে এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার পারপাসে একটু ইম্পর্টেন্ট। তাহলে আমরা পলিঅ্যাটমিক স্পিসিসগুলোর ক্ষেত্রে যেখানে লোন পেয়ার রয়েছে সেন্ট্রাল অ্যাটমের এবং অথবা সারাউন্ডিং অ্যাটমগুলো সবাই একই রকম নয়, তাদের নিয়ে আমরা আলোচনা করছি নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে খুব শিগগিরই, সম্ভবত আগামীকাল বা পরশুর মধ্যেই। সুতরাং আজকের জন্য টাটা।